আপনার প্রশ্নের উত্তর আমি সঠিক বলবো কি বলবো না সেটা তো নির্ভর করবে এই প্রশ্ন করার আগে যে পরিস্থিতি ছিল সেটা সঠিক ছিল কিনা। যেমন বাংলাদেশ আওয়ামী লীগ নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতার দল, বাংলাদেশের মানুষের মুক্তি, স্বাধিকার এবং নিপীড়িত জনতার পাশে দাঁড়ানো যদি কোনো রাজনৈতিক দলের নাম বলতে হয়, এটা আমি আওয়ামী লীগ করি বলে বলছি না, এটা ইতিহাসের পাতায় একেবারে প্রতিষ্ঠিত সত্য। আওয়ামী লীগের নাম ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নাম প্রথমে আসবে না কোনো অবস্থাতেই। এবং ইনফ্যাক্ট আজকে মিশন ভাই, আপনাকে মিশন ভাই বলি, কিছু মনে করেন জি না, হ্যাঁ? প্লিজ প্লিজ বলেন। হ্যাঁ, আপনি যেই পরিচয়ে পরিচিত, আমি যেই পরিচয়ে পরিচিত, সেটা যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে বাংলাদেশ নামের পিছনে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের নাম তো অনস্বীকার্য। এখন সেই আওয়ামী লীগ যদি শান্তিপূর্ণভাবে সভা, সমাবেশ, মিছিল, প্রতিবাদ এর যে কর্মসূচি সেটা পালন না করতে পারে, তাহলে আসলে আপনি কি নিজেই আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী, সুপ্রাচীন, বিশাল রাজনৈতিক দলকে লকডাউনের মতো কর্মসূচির দিকে ঠেলে দিচ্ছেন না? অর্থাৎ একেবারেই যদি আপনি একটা ঘরকে উদাহরণ হিসেবে আনেন, মাইক্রো লেভেল থেকে যদি আমরা শুরু করি, if the example should be taken from a micro perspective, then let's say একটা ঘর যদি ধরেন, সেখানে বাবা মা আছেন, ছেলেমেয়েরা আছেন, হ্যাঁ? তো এক একজনের রোল তো এক এক সময় একরকম থাকে, সবসময় যে খুব আদর্শিক রোল হবে তা তো না। এটাই তো সংসার জীবন, এবং সেখানে সমাজ, পরিবার সকলে মিলে মানুষকে রেগুলেট করে, তার মধ্যে দিয়ে মানুষ ভালো কাজ করে, হ্যাঁ, ভালোর দিকে এগিয়ে যায়। অনেক সময় রেগুলেট করতে না পারলে খারাপের দিকে যায়। তো এখন ধরেন আপনি আপনার সন্তানকে কথা বলতে দিচ্ছেন না, কথার কথা বলছি, বা আপনার সহধর্মিনী তাকে কথা বলতে দিচ্ছেন না, অথবা আপনার সহধর্মিনী আপনাকে কথা বলতে দিচ্ছেন না, তাহলে কি হবে? এক সময় তো একটা আউটবার্স্ট হবে, এবং সেই আউটবার্স্টটা লকডাউনের মতো হতে পারে। সো ইট ইজ এ মাইক্রো এক্সাম্পল। তো ঘটনা হচ্ছে যে 5ই আগস্টে একটা ঘটনা ঘটেছে, গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে। আওয়ামী লীগ সরকারের যিনি প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ থেকে দিল্লিতে চলে গেছেন, বহু মন্ত্রী এমপি চলে গেছেন, এগুলো সব সত্য, কোনোটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু এটাও সত্য যে আওয়ামী লীগের লক্ষ কোটি কর্মী সমর্থকরা কি গুলি করেছে? বা ওই লক্ষ কোটি সমর্থক, যে ধরেন কোন একটা ওয়ার্ডের একজন সাধারণ নেতা বা একজন সমর্থক, তিনি কি আসলে কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছেন? তা তো না। তাহলে আপনি সমূলে যদি আওয়ামী লীগকে তার রাজনৈতিক কর্মসূচি পালন না করতে দেন, তাহলে লকডাউন ছাড়া অন্য কি আর উপায় থাকে বলে আপনার কাছে আমি প্রশ্ন করছি। জি, কিন্তু এখানে লকডাউনটা ডাকা হয়েছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে রায়ের তারিখ নির্ধারণ সেই অনুযায়ী। তো সেইটাকে আপনি সঠিক মনে করেন কিনা যে আসলে এখানে এই মানবতা বিরোধী অপরাধের বিচার আসলে হওয়া উচিত না, বা এরকম কিছু? ওটা তো ভিন্ন প্রসঙ্গ যে কেন তাদেরকে না, রাজনৈতিক পৃথিবীতে কার্যক্রম করতে হচ্ছে না। পৃথিবীতে পৃথিবীতে কোনোদিনও কোনো বিচার কোনো বিষয় হওয়া উচিত না সেটা তো আমি বলবো না, আপনিও বলবেন না, কেউই বলবে না। আপনিও যদি এখন যুক্তরাজ্য থেকে, আপনি যুক্তরাজ্যে আছেন, সেই জি জায়গা থেকে জি যদি মনে করেন যে আমি অন্যায়কারী, হ্যাঁ, আমি যেই দেশেই থাকি, আপনি সে দেশে না এসেও আপনার নিজের দেশে থেকেও তো আমার সম্বন্ধে একটা অভিযোগ দায়ের করতে পারেন। প্রশ্ন হচ্ছে যে অভিযোগ দায়ের করার পরে যিনি বিচার করবেন তিনি কি বিচারটা সঠিক করছেন কিনা। যদি বিচারটা প্রহসনমূলক হয়, তাহলে আমি যদি তার প্রতিবাদ করি সেটাও তো নিশ্চয়ই একটা অন্যায় হবে না, সেটাও আমার ন্যায়সঙ্গত একটা অধিকার। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কেন আপনি মনে করছেন এটা অন্যায়। জি আমি মনে করছি এটা অন্যায় কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যারা বিরোধিতাকারী, যে রাজাকার, আল বদর, আল শামস, যাদের বিচার ওই আইসিটিতে হলো, এবং সেই বিচার প্রক্রিয়ায় যিনি তাদের পক্ষ হয়ে কৌশলী বা আইনজীবীর ভূমিকা পালন করলেন, তিনি কিভাবে প্রসিকিউটর হন? নাম্বার ওয়ান, আমি খুব বেশি জায়গায় যেতে চাই না, কারণ আমাদের মানে অনেক ব্যাপার করতে হবে। তাজুল ইসলাম সাহেবের কথা বলতেছেন? হ্যাঁ, আপনি তাজুল ইসলাম সাহেবের জায়গায় যদি খায়রুল ইসলাম সাহেব হয়, খায়রুল ইসলাম হায়দার আলী হয়, দ্যাট ডাজন্ট মেক এ ডিফারেন্স। দ্য আইডিয়া ইজ অ্যাজ সাচ যে আপনি আমাকে বলেন, আপনি যে যুক্তরাজ্যে আছেন, যে ওয়েস্টমিনিস্টারিয়ান পার্লামেন্টারি পলিটিক্সের তারা ধারক বাহক, সেই জায়গায় এই যে কমন লর উপর ভিত্তি করে যে বিচার কার্যগুলো হয়, সেখানে কোনোদিন কোনো ব্যক্তি যদি সেডিশন বা ট্রিজন দ্বারা অভিযুক্ত হন এবং তার ওই বিচার কাজে তার ডিফেন্সে যে থাকবে, সে আবার নতুন করে অন্য কাউকে সেডিশন বা রাষ্ট্রদ্রোহিতার মামলায় প্রসিকিউটর হবে, এটা কি সম্ভব? তো যদি ইংল্যান্ডে এটা সম্ভব না হয়,
তাহলে বাংলাদেশে কেন এটা সম্ভব হবে? আপনি কিন্তু আমার কথা খুব সহজ বুঝবেন। অভিযোগ করার অধিকার নাই এটা কেউ অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, আপনি বিচার চাইতে পারেন, আপনি অভিযোগ করতে পারেন, আপনি মামলা করতে পারেন। সত্য না মিথ্যা তা তো এভিডেন্স এবং আইনি যে প্রক্রিয়া, সাক্ষী সাবুতের মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে আসবে। কিন্তু এখন যে অবস্থা, তাতে করে ইজ ইট পসিবল এনিওয়্যার ইন দিস ওয়ার্ল্ড? তো আমি তাহলে যদি একটু যদি প্রতিবাদ করে অনুমতি দোষ দেন, তাহলে কোথায়? একটু যদি অনুমতি দেন, সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটর কিন্তু একজন উকিল, এবং বাংলাদেশের আহ, তো উকিলরা সাধারণত রাজনীতি করেই থাকে, কিন্তু বিচারকরা যদি নিরপেক্ষ হয় বা বিচারকদের বিরুদ্ধে যদি এরকম কোনো অভিযোগ না থাকে, তাহলে তো এই মামলার বিচার কার্য সঠিকভাবে হওয়ার কথা। তাতে চিফ প্রসিকিউটর যদি না, নট নট নেসেসারিলি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর যে ধারাভাষ্য সেটা তো আমরা দেখছি। আপনি সুপিরিয়র রেসপন্সিবিলিটি দিয়ে যখন কাউকে কানেক্ট করার চেষ্টা করবেন, সেটা তো শুধু উনি সুপিরিয়র রেসপন্সিবিলিটির জায়গায় আছে বলে আপনি বলে দিলেন তা তো হয়ে গেল না। আপনাকে সুপিরিয়র রেসপন্সিবিলিটি থেকে একেবারে ইনফিরিয়র রেসপন্সিবিলিটি, মানে অধস্তন জায়গায় যিনি আছেন তার সাথে যে কানেক্টিভিটি, সেটা তো এস্টাবলিশ করতে পারেনি। তো সেটা যদি আপনি এস্টাবলিশ না করতে পারেন, তাহলে আপনি এত দ্রুততার সাথে বিচার কাজ শেষ করছেন কিভাবে? যুক্তিসঙ্গত ভাবে আসি। আমি বলে বসলাম যে কাজী মিজান সাহেব আমাকে হত্যা করার জন্য কোন পেদ্রো নামে কোন একজন ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন এবং তিনি আমাকে গুলি করেছিলেন, আমার হাতে বা পায়ে গুলি লেগেছে। এটা আপনি অভিযোগ করতেই পারেন, কিন্তু প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে আসলে এই পেদ্রোর সাথে আপনার কানেক্টিভিটিটা কি, সেটা কি প্রমাণিত হয়েছে? আপনি কি আমাকে দেখাতে পারবেন? আই ডোন্ট থিঙ্ক সো। না, এখানে তো ওই যে মামুন সাহেব রাজসাক্ষী হয়েছেন এবং অনেকগুলো হলো না, হোক হোক না, মামুন সাহেব তো আইজি। আমি কি বলেছি? একেবারে ঊর্ধ্বতন জায়গা থেকে অধস্তন জায়গা পর্যন্ত। এখন মামুন সাহেব কি কোনো রেকর্ড দেখাতে পেরেছেন বা কোনো নথিপত্র দেখাতে পেরেছেন যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে ফর্মালি অর্ডার দিচ্ছে তুমি এটা করো? সেটা তো দেখাতে পারেননি। আপনি দেখান। আমরা তখন লাইভ টিভিতে আছি, আমি তো আপনার কাছে আহ্বান জানাচ্ছি, হোয়াই ডোন্ট ইউ শো মি আ প্রুফ? মোবাইল এভিডেন্স, কল No. রেকর্ড। Mobile evidence, how does it connect with the sub inspector who shot a bullet against those innocent boys and girls? How does it prove? How did you connect? Show me the connectivity. আমি কোনো কিছু আপনার সাথে ডিবেট করার জন্য করব না। আই এম আস্কিং ইউ, আমি আপনাকে একেবারে নির্মোহ আহ্বান জানাচ্ছি, আপনি প্লিজ যার অস্ত্র থেকে গুলি বেরিয়ে একজন নিরপরাধ নিরীহ শিশু মানে আমার শিশু বলেন, কিশোর বলেন, যুবক বলেন, যুবতী বলেন, তারা যে গুলিতে আক্রান্ত হয়েছেন, এই কানেক্টিভিটিটা দেখান কাইন্ডলি। আপনার শুনতে ভালো না লাগতে পারে, আপনি যে আমার পক্ষে না হন আমার কথা ভালো লাগবে না, আপনি যে আমার পক্ষে হন ভালো লাগবে, কিন্তু আপনার আমার পক্ষে বা বিপক্ষে হওয়ার দরকার নেই। একেবারে নির্মোহ আইন নির্ভর যুক্তির জায়গা থেকে আপনি বলুন। আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, ইউর অন লাইভ, আপনাকে লাইভে কেউ শেয়ার করুক, একটা কানেক্টিভিটি দেখান। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেটা আমি শুনলাম, আমি আমি মুখ দিয়ে বলে ফেললাম, মিশন সাহেব পারমাণবিক বোমা মেরে পুরো পৃথিবী উড়িয়ে দেন, ওকে? আপনি বলেন জি জি জি, মেরে দিচ্ছি। তারপরের দিন দুর্ঘটনায়, কোন এক দুর্ঘটনার কারণে লেটসে পাকিস্তান বা ভারত বা রাশিয়ার কোন একটা পারমাণবিক বোমা ফুটে বহু লক্ষ লোক মারা গেল। আপনি পারবেন নাকি আমাকে ফাঁসি দিতে? কিন্তু আপনি যদি প্রধানমন্ত্রী হন আর আমি যদি পুলিশ প্রধান হই, না, তাহলে ধরেন তো আমি এই প্রধানমন্ত্রী, ধরেন কনভারসেশন এই আমি একটা কনভারসেশন কথা বলতে বলছি। না না, আপনাকে বলছি, ধরেন আমি প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, আপনাকে কোন একটা পর্যায়ে আমি বলে ফেললাম, এটা বলা ঠিক না কিন্তু বলে ফেললাম রাগের মাথায়, যে মাঝে মাঝে মনে হয় পারমাণবিক বোমা মাইরা উড়াই দেওয়া উচিত। ধরেন মিখাইল গর্বাচভ, তার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হয়েছে, মনটা খুব খারাপ। মিখাইল গর্বাচভ তো আপনি চেনেন, ইউএসএসআর এর চীন, জি, উনি উনি মনে হয় সর্বশেষ সোভিয়েত প্রেসিডেন্ট সর্বশেষ, ছিলেন। রাইট, ইউএসএসআর। হ্যাঁ, তো ধরেন খুব স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হয়েছে, রাগের চোটে উনি আপনার জর্জিয়ার সাবেক রাষ্ট্রপতি, যিনি ইউএসএসআর এর আবার ইয়েও ছিলেন, কি বলে, এডওয়ার্ড শেভারনাথ থেকে বলে বসলেন রাগের মাথায় যে পারমাণবিক বোমা মেরে মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীটাকে উড়াইয়ে দিই। এই বলার পরের দিন চেরনোবিল ধরেন একটা দুর্ঘটনা ঘটে গেল, চেরনোবিল তো মনে আছে আপনার। তাহলে জি, আপনি এখন ফাঁসি দিতে পারবেন নাকি? আপনাকে তো কানেক্ট করতে হবে। কানেকশনটা কোথায় আমি আপনার জানতে চাচ্ছি। লাইভ টিভিতে শো মি দ্য কানেকশন। I can say এখানে a lot of things. I'm a human being. হ্যাঁ, I can say a lot of things. I'm a human being. আমি রাগের মাথায় বলতে পারি, ক্ষোভের মাথায় বলতে পারি, আমি ভুল নির্দেশ দিতে পারি, আমি অন্যায় কথা বলতে পারি, কিন্তু আমার ভুল ত্রুটি বা অন্যায় কথার জন্যেই যে ওই ঘটনাটি সংঘটিত হয়েছে সেটার সুনির্দিষ্ট সম্পর্ক আপনার সেটা কোথায়?
যেটা বলতেছেন তাজুল ইসলাম সাহেব, যে এই যে এই অডিওগুলোতে উনি বিভিন্ন অধ্যস্তন মন্ত্রীদেরকে বা বিভিন্ন পুলিশদেরকে না, বলতেছেন উপর 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 না, থেকে মারো, না, তারপরে আপনাকে এবার সরাসরি দেও। আপনাকে আপনাকে স্পেসিফিক হতে হবে। শুনেন, এটা আমার কাজ না, তাও যেহেতু আপনি কথাটা তুলেছেন আমরা দায়িত্বের ভিতরে পড়ে আমি এভাবে কথাটা বলতে চাই। আপনাকে স্পেসিফিক হতে হবে। কিভাবে জানেন? আহ, শেখ হাসিনা বললেন আব্দুল্লাল মামুনকে, আব্দুল্লাল মামুন বললেন তার ডিআইজি কে বা এডিশনাল ডিআইজি কে, হ্যাঁ, এটা ভেবেই তো। পুলিশের পদ মুখস্থ না আমার। হ্যাঁ। ডিআইজি বললেন এসপি কে, এসপি বললেন ওসি কে, ওসি বললেন দারোগা। এই কানেকশন যদি আপনি তৈরি না করেন, তাহলে ওই বন্দুক থেকে গুলি বাইরে হইলো, ওইটার আপনি কিভাবে দায় তার ঘাড়ে দিবেন, কোন আইনে দিবেন? চলেন একটা অনুষ্ঠান করি, অনেক রিটায়ার্ড বিচারক আছে যুক্তরাজ্যে, প্রথিতযশা তাদেরকে নিয়ে দেখি আমার যুক্তিটা ঠিক কিনা। আপনি যদি বিচারই করেন তো বিচার তো ঠিক মতো করতে হবে, আর বিচার না করলে যদি চসিস্কুর মতো গুলি করে দিতে চান তাহলে আরেক বিষয়, তার বিচার লাগে না। বিচারের আলাপ মিশন সাহেব আমার সামনে তুললে আমি তো যুক্তিসঙ্গত ভাবে আপনাকে বলবো কোথায় বিচার হচ্ছে বলেন, কানেক্টিভিটি তাহলে কোথায়? তাহলে সেক্ষেত্রে মানুষ তো মারা গেছে, এটা তো সত্য, কিন্তু হ্যাঁ, এখন মানুষ তো মারা গেছে তাহলে জুলাইতে, এটা তো তাহলে সত্য, আপনি কিন্তু এটা নিয়ে খুব চিন্তিত, আপনি তো এটা নিয়ে খুব চিন্তিত। হ্যাঁ অবশ্যই, আমি তো বলছি মানুষ মারা গেছে, আপনি তো এটা নিয়ে খুব চিন্তিত। তাহলে আমি এখন বলি, তাহলে 21শে আগস্ট গ্রেনেড হামলার কানেক্টিভিটি আপনি পাচ্ছিলেন? পান নাই? ভিডিওতে নাই? আপনার এই যে আহ, কি মুফতি, কি নাম ওই যে আহ, মুফতি হান্নান না কি নাম ভাই, ওই যে মুফতি গ্রেনেড, মুফতি হ্যাঁ, হান্নান, ওই যে যার ফাঁসি হয়েছিল পরে। হ্যাঁ, হ্যাঁ, তো ওর কি এখানে যেরকম অডিও পাচ্ছেন ওখানে ভিডিও পান নাই? পাইছেন তো? তো ভিডিও পাইছেন তো কই? এখন তো সবাই ঘুরতেছে দেখি। তো একই দেশে 10 রকম বিচার হয় নাকি? আপনার জন্য যা ঘি আমার জন্য তাই ঘি, আপনার জন্য যা মাখন আমার জন্য তাই মাখন। ওখানে ভিডিও ওখানে পাইলে বিচার আপনি মানুষকে বেকসুর খালাস করে দিতেছেন, আর এখানে কোথায় কোন অডিওর একটা অর্ধেক পাইছেন সেটা দিয়ে আপনি কেমনে বিচার করতেছেন? আপনি মনে করেন না আমি অন্যায়ের পক্ষে, আপনি কিন্তু মনে না করবেন না 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 যে না না জুলাই না না অগাস্টে রাশিদ ভাই। যারা মৃত্যুবরণ করেছে, যারা গুলিতে আক্রান্ত হয়েছেন, আমি তাদের বিপক্ষে, একদমই না। এই ধরনের কোনো ঘটনার পক্ষে আমি থাকতে পারি না। আই এম এ ডেমোক্রেটিক পার্সন। কোনোদিনও কোনো আহ, রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলার ভাষা গুলির ভাষা হতে পারে না, পয়েন্ট ব্ল্যাঙ্ক। বাট আপনি যদি আমার কাছে আসেন এবং বলেন যে রাশেদ রহমান সাহেব আমি বিচার করতে চাই, তাহলে বিচারটা বিচারের মতো হবে। এবং আমি আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে খোদার ফজলে এখন পর্যন্ত বিচারিক প্রক্রিয়া যতটুকু গেছে, আপনি কোন সুস্থ স্বাভাবিক মানুষকে বোঝাতে পারবেন না যে এইটুকু বিচারিক আহ প্রক্রিয়া, পদ্ধতি, উদ্ঘাটন বা আহ, এর মধ্যে দিয়ে যেই তথ্য এবং তত্ত্বের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যেটা আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, সেটা দিয়ে কোনো ব্যক্তিকে আপনি আদৌ ফাঁসি দিতে পারেন। সিম্পল অ্যাজ দ্যাট। ফাঁসি হয় কি হয় না এটা তো আমরা এখনো জানি বা না, কিন্তু জেল, অথবা অথবা জেল। আর কিন্তু আর ফাঁসি জেলের বড় কথা না, এই বিচারিক প্রক্রিয়াটাই ঠিক নেই এখন পর্যন্ত। সেটা তো আমি আপনাকে এক্সপ্লেইন করলাম। আর তার না, থেকে বড় কথা কি, প্রত্যেকটা অডিও রেকর্ড বিবিসির তার ইয়ার শর্ট নামে একটা টেকনোলজি দিয়ে পরীক্ষা করে তার দেখেছে, যেগুলো থেকেও শেখ হাসিনা নিজের গলায়। তার থেকেও বড় কথা, ইউ আর ভেরি রং। আপনাকে ওই সময় আমি একটা জায়গায় ঠিক করিনি, আমি এখন ঠিক করে দিতে চাই। প্লিজ। Any politician who is directly involved with any political belief, if he or she represented somebody who belongs to that politics, and for that matter, if there is enough reason to believe that he is already biased, then he cannot be appointed as a prosecutor. It's very simple, sir. আপনি মনে একটা রাজনৈতিক আদর্শ ধারণ করা এবং পরবর্তীতে প্রসিকিউটর হওয়া বা না হওয়া এটা এক জিনিস, কিন্তু আপনি অচউইটস কনসেন্ট্রেশন ক্যাম্পে নার্সিদের দ্বারা আক্রান্ত এবং অত্যাচারিত হয়েছেন, এবং সেখানে আপনার যিনি সাথী তিনিও ছিলেন, এবং তিনি রীতিমতো একদম ওপেনলি আপনার পক্ষে ছিল, এবং তিনিও আক্রান্ত হওয়ার কাছাকাছি ছিলেন। সেই জায়গা থেকে তিনি মুক্ত হওয়ার পরে আবার ওই অচউইটস কনসেন্ট্রেশন ক্যাম্পের মামলার উনি প্রসিকিউটর হবেন? না, এটা হবে না, এটা হয় না।
আপনার কথা আমি মেনে নিলাম, হয়তো বা তাজুল ইসলাম সাহেব মেনে নেওয়ার তো কিছু নেই, আমি তো বইয়ের কথা ঠিক হয় বলছি। নাই। না 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 আমি তো মেনে আমি বানিয়ে কোনো কথা বলছি না, আমার না কথা মেনে নেওয়ার দরকার নাই। না না আপনার মেনে কাছে আমার অনুরোধ হচ্ছে, না, যুক্তি দিয়ে বলেছেন দেখেই আমি মেনে নিলাম, না এটাই আমি বলতে শুধু চাচ্ছি যুক্তি আমার। দিয়ে না, আমি শুধু যুক্তি দিয়ে বলিনি, আমি বইয়ের কথা বলেছি। বইও ভুল থাকতে পারে, কিন্তু আপনি তো আইনের বই তো অনুসরণ করবেন। এখন বাংলাদেশের আইনের বই, কমন লর বই, এগুলো অনুসরণ করেই তো আপনি চলবেন। সুতরাং আমি বইয়ে যা লেখা আছে তাই বলছি। এখন প্রশ্ন এখন হচ্ছে যদি তাহলে পৃথিবীতে, মৃত্যুর এখন দায়গুলা যদি কে নিবে? পৃথিবী, হ্যাঁ কি, এই মৃত্যুর দায়গুলা কে নিবে? না এটা তো আমি অবশ্যই আপনাকে বলি, অবশ্যই যিনি গুলি করেছেন তাকে নিতে হবে, এবং যার নির্দেশে গুলি করেছেন তাকেও নিতে হবে। কিন্তু আপনি কি মনে করছেন যে সুনির্দিষ্টভাবে তারা মনোযোগ দিয়ে বিচার কার্য সঠিক করার জন্য, বা ওই আক্রান্ত ব্যক্তিদের জীবনটাকে এই অনুভূতি দেওয়া যে তারা বিচার পেয়েছে সেটা করার জন্য কাজটা করছেন? আমার তো মনে হচ্ছে না। শুনেন, এখানে তো শুধু মৃত্যুর দায় না, তারা কি মনে করেন এমনি এমনি রক্ত দিয়েছে? তাদের তো একটা স্বপ্ন সামনে ছিল। তো তাহলে সেই স্বপ্নগুলোর কতটুকু গত 1.5 বছরে বাস্তবায়িত হচ্ছে আপনি মনে করছেন? বাংলাদেশে বৈষম্য কতটুকু কমেছে আমি আপনাকে প্রশ্ন করছি। ইউ ক্যান আনসার মি ইফ ইউ ওয়ান্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের ফলেই তো আমরা আজকে দেশের বাইরে, রাইট? যদি ভালো কিছু হয়, বাংলাদেশের জন্য যদি কিছু ভালো কিছু হয়, আমি মঙ্গল গ্রহ থাকলেও আমি খুশি হব। আমার কোনো ভাইয়ের যদি জীবন সোনার প্রলেপে একেবারে আহ, পরিবর্তিত হয়ে যায়, যে ঐশ্বর্যবান সমৃদ্ধ, আমি তো খুশি হব। আপনার কাছে আমার নির্মোহ প্রশ্ন, একেবারে এগুলা রাজনৈতিক জায়গা থেকে না, মানুষ হিসেবে বলছি, যে এই যে বাচ্চাটা গুলি খেলো, এই যে রক্তটা দিল, সেগুলিতে এমনি এমনি সে তার বুকে গ্রহণ করে নাই, সেটা কারণ নিয়ে করেছে। সেটার কতটুকু আপনি এগোলেন? আপনি যেখানে আপনি যেখানে একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে ঘরে থেকে নিরাপত্তা দিতে পারছেন না, সেখানে আপনি ওই বিচার কাজের তদন্তটা ঠিক মতো করলেন, এই দাবিটা কিভাবে করছেন আপনি? হাউ ডাজ দ্যাট হ্যাপেন? না, বিচার কার্য হচ্ছে এক জিনিস এবং আর এবং সরকার আপনাকে পরিচালনা আমি, আরেক জিনিস। না এবং অবশ্যই অবশ্যই তদন্ত করেছে কে? তদন্ত আদালত তো করেননি, তদন্ত করবেন কারা? করবেন এক্সিকিউটিভের একটা বডি, রাইট? আপনি পুলিশ দিয়ে তদন্ত করবেন, সিআইডি দিয়ে করবেন, ডিবি দিয়ে করবেন, রাইট? আসেন আইনের ভাষায় কথা বলি আমরা। হু 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 ডু দে বিলং টু? দে বিলং টু দ্য এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট। তার মানে নির্বাহী যেই অংশটি, সেটার সাথে তাদের সম্পর্ক ওতপ্রোতভাবে। যেই নির্বাহী গত 15 মাসে ঠিক মতো দেশ, কত মাস হলো আপনার? অগাস্ট থেকে, অগাস্ট হ্যাঁ, সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ 4 মাস, তাহলে 14 মাস, 16 মাস। 16 মাস। যেই নির্বাহী 16 মাসে একটা দেশে আইন শৃঙ্খলা কোন ধরনের কোন খাতের রক্ষা করতে পারছেন না, তার অধীনস্থ ওই তদন্তকারী যে বিভাগ বা যে দপ্তর, সেটা যে সঠিক তদন্ত করছে, এটার গ্যারান্টি কি? কিভাবে দেবেন নিশ্চয়তা আপনি? এটা তো আদালত নির্ধারণ করবে, এটা আপনি আমি নির্ধারণ করার কেউ না। এক্স্যাক্টলি, তাই আমি বলছি তো, যে আপনি আমি কেউ না, কিন্তু ওই আদালতের যে নিয়োগকৃত যে কর্মকর্তা, সেই নিয়োগটা যে ঠিক হয় নাই, সেটা তো আপনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম। তো ওইটা ঠিক না হলে এটাও যে ঠিক হয়েছে, এটা তো কোনো কারণ নাই মনে করার। মানে আমি কথাটা কেন বলছি জানেন? বিয়ন্ড রিজনেবল ডাউট শব্দটা কিন্তু, কথাটা খুব সহজ, বিয়ন্ড রিজনেবল ডাউট, ইফ ইউ ক্যানট প্রুভ দ্যাট সামবডি ইজ গিলটি, মানে এতটুকু ভুলে যদি থাকে, আপনি সাজা দিতে পারবেন না। সো এই আদালতের কর্মকাণ্ডের শুরু থেকে বিয়ন্ড রিজনেবল ডাউট অনেক আগেই ডাউটের মধ্যে পড়ে গেছে। আমি এটুকু আপনাকে বলার চেষ্টা করছি। তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন, যে মানে আপনার মতামত চাই আর কি, কোনো আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। জি জি। এই সরকার কি পারতো না যে, ঠিক আছে এত ঐতিহাসিক একটা বিচার যখন করবেন, এত ঐতিহাসিক একটা বিচার, হ্যাঁ, এই সরকার একটা জিনিস তো পারতো, পারতো না? মানে স্বচ্ছতার জন্য। এবং সরকার অনেক কিছু পারে আপনি জানেন, এবং অধ্যাদেশ রাষ্ট্রপতির মাধ্যমে করে নিয়ে আসতে পারে। এটা করতে পারতো না যে, ঠিক আছে আমরা এই বিচার করতে চাই, এই মামলার অভিযুক্ত আসামি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, এই মামলার অভিযুক্ত আসামি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা দেশের বাইরে, কিন্তু তারা যদি বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে, পৃথিবীর যেখানেই থাকুক, মাধ্যমে যদি একটা পাওয়ার অফ অ্যাটর্নি পাঠান কোন বিশেষ আইনজীবীকে ওনাদের পক্ষে নিয়োগ দেওয়ার জন্য, সেটা আমরা এলাও করবো। এটা যদি করতেন, তাহলে আপনার মনে হয় না আপনার কষ্ট একটু কম হইতো?
কোথার থেকে কোন বটতলার উকিল একটা নিয়ে আসছেন বঙ্গবন্ধুর কন্যাকে ইয়ে করার জন্য, আত্মপক্ষ সমর্থন করার জন্য? ফাইজলামি করা জায়গা না এটা কি এখানে, ফাইজলামি নাকি? না এখানে তাদের তো আসামিদের তো ঠিকানাই হ্যাঁ? পাওয়া যায় না। ঠিকানা সুদা, পাওয়ার দরকার কি? সুদা নো সদনে নো গিয়ে তো নো চিঠি নো একাধিকবার দেওয়া হয়েছে। নো নো ঠিকানা পেতে হবে কেন? সরকার সুবিচার নিশ্চিত করার জন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আপনি তো ঘরের রহিমাকে নিয়ে ডিল করতেছেন না আপনি। রাশেক ভাই, আমি আমি প্লিজ প্লিজ আমি দায়িত্ব নিয়েই প্লিজ, বলছি। না না না, আমাকে একটু কন্টিনিউশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ওয়ান অ্যান্ড অনলি শেখ হাসিনাকে নিয়ে ডিল করতেছেন। পৃথিবীতে একজন শেখ হাসিনা আছে। আপনি এটাকে বলে এহলান করা, এটা আইনে আছে। হ্যাঁ, আপনি যখন জমি নিলাম করতে যাবেন, ঘর নিলাম করতে, তখন এহলান করতে হয়। আপনি বিশেষ পরিস্থিতিতে বিশেষভাবে এহলান করতে পারবেন না যে যদি শেখ হাসিনা চান তিনি তার পছন্দসই একজন আইনজীবী উনি যেখানেই থাকুক উনি নিয়োগ দিতে পারবেন। ওয়াই ক্যান ইউ নট ডু দ্যাট? সেটা আপনি যদি বিশেষ সরকার ট্রাইব্যুনালে চেয়েছে। তার বিচার করেন, একটু আমি শেষ করি। উনি যদি বিশেষ ট্রাইব্যুনালে ওনাকে বিচার করা হয়, তাহলে আপনি বিশেষ ব্যবস্থায় কেন ওনার প্রতিনিধিত্বটা আপনি এনশিওর করতে পারবেন না? এটা আপনার সাথে আমার আলাপ হচ্ছে, কিন্তু আই এম নট চ্যালেঞ্জিং, আই না এম না গিভিং এ প্রপোজিশন। এজন্যই তো বলেছি যে সরকার আহ্বান জানিয়েছে আইনজীবী নিয়োগ না করার জন্য, কিন্তু শেখ হাসিনা না, পক্ষ থেকে কেউ সরকার দেননি। সরকার পরে আহ্বান পরে জানায় নাই। সরকার সরকার বাধ্য হয়ে নিজে আইনজীবী নিয়োগ দিয়েছে। না ওটা না, কিন্তু ওই সরকার নিয়োগ আমি দিয়েছে। আপনাকে ভিতরের কথা বলে দিলাম। সরকার যেটা পোশাকে আহ্বান জানিয়েছেন সেটা দিয়ে শেখ হাসিনা জীবনে ওনার পছন্দের আইনজীবী দিতে পারতেন না। আপনাকে ওই আইনগত বাধার জায়গাটা বলে দিলাম। সেটা হচ্ছে যে ফৌজদারি দণ্ডবিধির ক্ষেত্রে কোনো অবস্থায় আপনি নিজে উপস্থিত না হয়ে কোনো আইনজীবী দিতে পারেন না। এটা তো একটা বিশেষ পরিস্থিতি, বিশেষ আদালত। আপনি ধরে নেন খুব আপনি চাইতেছেন ঐতিহাসিক বিচার এই করবেন, এই আইনটা কি আপনি আপনি না ইউনূস না সরকার আপনি পাল্টেছে নাকি এই আইনটা আগে থেকে ছিল? এই আইনটা কি আগে থেকেই ছিল নাকি ইউনূস না, সরকার আগে থেকে পাল্টাইছে ছিল। নতুন করে? আমার তো যুক্তিটা ওটা, এটা আগে থেকে ছিল। যেহেতু তাহলে বিশেষ সমস্যা কি? আদালতে আপনি যাচ্ছেন, নো, যেহেতু আপনি বিশেষ শব্দটা কি, বিশেষ আদালতে যাচ্ছেন, তাহলে আপনি বিশেষ সুযোগ করতে পারতেন। আমি তো তো এই কাউকে ক্ষমা করতে বলছি এই না। বিশেষ দাঁড়ান, দাঁড়ান, সুযোগটা কি জামাত আমি একটু ইসলাম শেষ করি। পেয়েছিল এই না আগের আমি একটু শেষ যুদ্ধাপরাধের করি। বিচারে? না আমি একটু শেষ করি। বিশেষ আদালত মানে কি? বিশেষ পরিস্থিতির বিশেষ বিচার, বিশেষ পরিস্থিতির বিশেষ অপরাধের বিশেষ বিচার। এটা তো বিশেষ তাহলে আদালত না, না না একটু একটু, এটা তো না না, অপরাধ তাহলে একটু শেষ ট্রাইব্যুনাল করতে আগের দেন। মতোই। না আমার শেষ করতে দেন। তাহলে বিশেষ অপরাধের বিশেষ পরিস্থিতির বিশেষ বিচার নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করায় সমস্যা কোথায়? যদি না করি তাহলে সমস্যা কোথায়? কারণ এটা তো আগের আইন। তাহলে তো, যদি না করেন তাহলে তো অনেক সমস্যা। এই আইন অনেক দিয়েই তো সমস্যা, অনেক যুদ্ধাপরাধের বিচার সমস্যা, হয়েছিল। অনেক সমস্যা এই কারণে, অনেক সমস্যা এই কারণে যে আপনাদের যিনি উপদেষ্টা আছেন সাখাওয়াত সাহেব, তার যদি একটা ভিডিও ক্লিপ নেন, সেখানে তিনি পরিষ্কার বলছেন যে শেখ হাসিনা গণভবনের থেকে না গেলে ওনাকে ছিঁড়ে ফেলা হতো। এই কথার মানে কি? তার মানে ওনার প্রাণের ঝুঁকি ছিল। প্রাণের কোনো ঝুঁকি সন্দেহ নাই। রাইট ছিল, এখনো আছে। ছিল, আচ্ছা এখনো আছে। আচ্ছা, রাইট। তো তাহলে আপনি যদি 5ই আগস্টের পরে, এটা তো আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামের কথা না, আপনি যে কোনো লোককে ডেকে নিয়ে আসেন আপনার এই চ্যানেলে, দিনে দুপুরে ছিনতাই হচ্ছে, কোপাকুপি হচ্ছে, খুন হচ্ছে, রেপ হচ্ছে, কোনো বিচার নেই। এটা আওয়ামী লীগ বলে না, সবার ক্ষেত্রে আমি প্রযোজ্য বলতেছি। সেই জায়গায় আপনি শেখ হাসিনার নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারেন, তাহলে এটাও একটা বিশেষ পরিস্থিতি। উনি অপরাধী বলে যে ওনাকে নিরাপত্তা দিবেন না তা তো না। তাইলে বিশেষ পরিস্থিতিতে আপনাকে বিশেষ ব্যবস্থা নিতে হবে যাতে আপনি সকল দায়ভার গ্রহণ না করে বিচারটা করতে পারেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে, ওনাদের মাথায় বুদ্ধি নাই আছে, কিন্তু ওনারা সঠিক প্রক্রিয়ায় বিচার করতে চান না। এটা হচ্ছে আসল ঘটনা। রাশেক ভাই, জি বাংলাদেশে যে ভাই। কারো কারো অনুপস্থিতিতে বিচার হতে পারে, এটা তো শেখ হাসিনার ক্ষমতার আমলেই হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকারী অনেকেই হ্যাঁ ছিলেন না, যুদ্ধপরাধ ছিলেন না। তাহলে হ্যাঁ শেখ হাসিনা তো এগুলো হ্যাঁ, সব আমলে তো এগুলো সব হয়েছে, তাহলে কেন কেন তার অনুপস্থিতিতে আমি বিচার করা যাবে আমি না? আমি 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 তো আপনাকে বলছি কোনটা হয়নি সেটা তো অস্বীকার করছি না, সব হয়েছে। হুম। আমি বলছি এখনো তো আপনি বিচার কাজ চালিয়ে যাচ্ছেন, আপনাকে কি থামানো যাচ্ছে? আপনি তো বুলেট ট্রেনের গতিতে এগিয়ে যাচ্ছেন। ওই আগের আইনেই হচ্ছে। না না, জিনিসটা বুঝেন। হ্যাঁ আগের আইন, সেটা তো বললাম। আপনি যদি মনে করেন যে আগের আইন সঠিক, তাহলে আগের বিচারগুলো সঠিক। আসেন একটা জায়গায় পৌঁছাই না আমরা, তাহলে তাজুল ইসলামকে মেনে নিতে হবে আগের বিচারগুলো সঠিক। তাজুল ইসলাম যদি সত্যি আইনের খুব কি বলে সাক্ষাৎ প্রতিমূর্তি হয়ে থাকে, ধারকবাহক হয়ে থাকে, তাইলে যেই যুক্তিতে সে আগের বিচারগুলো সঠিক না বলতেছে, সেই একই যুক্তি দিয়ে সে কিভাবে বিচারটা করবে?
প্লিজ ইউ ক্যান আনসার মি। আগের যেই বিচারগুলো হয়েছিল ওগুলোতে তো ওগুলো ঠিক ছিল? গুরুতর আগের অনিয়ম বিচারগুলো কি, পাওয়া আচ্ছা না, গিয়েছিল। আমি আপনার মিশন সাহেব, আগের বিচারগুলো কি ঠিক ছিল আপনার মতে, কি মনে হয়? আমি মনে করি না যে ঠিক ছিল। তাহলে ওই একই আইনে তাহলে এই বিচার কিভাবে ঠিক হবে? আইন এক জিনিস আর বিচার করার প্রক্রিয়াটা হচ্ছে আরেক জিনিস। তো একদমই না, সেখানে সেখানে আপনি একদমই না। দেখলেন না যে বিচারপতি নাসিমুল গনি উনি তার ফ্রেন্ড No, 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 জিয়াউদ্দিন no, সাহেবকে no, ফোনে no, বলেছেন no, no. Let's যে not talk সরকার about তো all this এটা Goni. No, no, সরকার no. তো পাগল Let's হয়ে not গেছে, talk ফাঁসি about all রায় this. চায়। Let's not talk about all this Goni and Foni. হ্যাঁ, আমি আওয়ামী লীগের আর 10টা লোক যে ওই তো ডাইকে গল্প করেন ওটা আমি না। ওই তো ডোন্ট টক বিচারক অ্যাবাউট দ্যাট। নাসিম নাসিম আমি উনি খুব সহজ জায়গায় আসতেছি। নাসিম জি। বিচারিক প্রক্রিয়ার সাথে বিচার কার্য এবং বিচারের যে রায়ের সুনির্দিষ্ট সুসম্পর্ক রয়েছে, নিবিড় সম্পর্ক রয়েছে। অর্থাৎ আপনি যদি একবার বলে বসেন যে আগের বিচারটা সঠিক হয় নাই, তাহলে ওইটা যে আইনের অধীনে হয়েছে, তাহলে ওই একই আইনের অধীনে এখন যদি বিচার করেন সেটাও সঠিক না। আইন ভিন্ন জিনিস। Don't give me all this Goni and Phony to me. না না, গণি না I'm গণি sorry. না। আইন হচ্ছে এক জিনিস আর আইন প্রয়োগ হচ্ছে আরেক জিনিস। আপনি যদি ওই আইনটা ঠিক থাকে No, বাট আপনি যদি প্রয়োগটা no, ঠিক মতো না করেন, no, not necessarily. যদি আগের আইনের প্রয়োগ সঠিকভাবে না হয়ে থাকে, তার মানে আগের আইনে ফাঁক ছিল বলে সঠিকভাবে প্রয়োগ করা যায়নি। নট এবং 100%। ওই আইনের সঠিক প্রয়োগের জায়গায় যদি ফাঁক থেকে থাকে, তাহলে এখনো ওই একই আইন সঠিকভাবে প্রয়োগ করা নাও যেতে পারে। এবং আপনাকে আবার বলেছি, বিয়ন্ড রিজনেবল ডাউট, নাও যেতে পারে। ওটাকে ইংরেজি করে দেখেন, অনেক ডাউট ওটার ভিতরে। তাহলে এখন করণীয় কি? যে তাহলে শেখ হাসিনা নির্দোষ বা কিছু এরকম একটা? আপনি বলেন। আমি তো আইনজীবী না ভাই, আমি যুক্তি দিয়ে কথা বলছি। আমিও তো আইনজীবী না। হ্যাঁ, তো ঠিক আছে। তাইলে তাজুল সাহেবকে আপনি এখন প্রশ্ন করতে পারেন। আপনি এখন আমার প্রশ্নটা ওনাকে করবেন যে আগের বিচার এই আইনে হওয়ার পরে যদি সঠিক না হয়, তাহলে তাজুল ভাইয়া এখনকার ওই পুরানো আইন দিয়ে আপনি যে সঠিক বিচার করতে পারবেন, এটার নিশ্চয়তা কি সেটা দেন। এটা আপনি জিজ্ঞেস করতে পারেন তাকে। এটা নির্মোহ প্রশ্ন, এটা আমার মনে জেগেছে তাই জিজ্ঞাসা করলাম। তবে একটা ব্যাপারে আপনার সঙ্গে আমি একমত যে যেটাই খান পান্না আবেদন করেছিল সেটা মঞ্জুর আর করে না, সেটা আপনাকে একটা কথা বলি, একটা কথা আপনাকে বলি, আমার খুব দুঃখ লাগছে একটা কথা শুনে আপনার, যে 30 লক্ষ মানুষকে হত্যা করে ফেললো, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম লুটে নিল, সেই রাজাকার আলবদর আল শামসের বিচারটা আপনার কাছে সঠিক মনে হইল না। ঠিক বুঝলাম না জিনিসটা। আসলে করতে পারেন বিএনপি বা করতে পারেন অন্য কোনো দল, বা শেখ হাসিনাকে ভালো না লাগতে পারে, আওয়ামী লীগকে ভালো না, এটা কোনো দোষের কিছু না, এটা তো গণতান্ত্রিক ব্যাপার। আমরা কি ভুল ত্রুটি উঠতে, তাতে আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। কিন্তু তার জন্য একদম 71 সালে যারা ঐতিহাসিকভাবে পরিচিত শত্রু, সেটা কি বুঝলাম না আপনার কথাটা। না, আমি আমার ব্যাখ্যাটা কি এখানে এক্ষেত্রে যে আমি বলতেছি না যে তারা যুদ্ধাপরাধ করেছে বা করে নাই, আমি জানি না, করতে পারে। বাট বিচারটা যে প্রক্রিয়ায় হয়েছে বলে আমি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনেছি, অনেকের কাছ থেকে, বিশেষ করে হিউম্যান রাইটস ওয়াচের সাবেক দক্ষিণ এশিয়ার মহাপরিচালক ব্রাড অ্যাডামস, তিনি নিজেও বলেছেন যে, আমাদের ডেভিড বাগম্যান সাহেব বলেছেন, বিভিন্ন আইনজীবীরা বলেছেন যে এই বিচারগুলো করার মূল উদ্দেশ্যই ছিল ওনাদেরকে ফাঁসি দেওয়া। এবং বিশেষ করে কাদের মোল্লার পরে যেভাবে গণজাগরণ মঞ্চ গঠন করে ফাঁসি চাই বিভিন্ন ভাবে, তারপর আপনি যদি স্কাইপি কেলেঙ্কারি দেখেন, কল রেকর্ড দেখেন, সব মিলিয়ে আমার মনে হয়েছে যে যে এই বিচারটা সঠিক হয়নি। বাট আমি কিন্তু বলতেছি না যে তারা অপরাধ করে নাই, আমি কিন্তু বলতেছি না। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে ওই দুইজন বিশেষজ্ঞ, একজন হচ্ছে ডেভিড বার্গম্যান, আরেকজন হচ্ছে, আরো অনেকে আছে, আরো অনেকে না আছে। না, দুইটা নাম ধরেন, অত তো নাম। আরেকটা নাম কি বললেন? কি? ব্রাড অ্যাডামস, উনি হিউম্যান রাইটস ওয়াচের। ব্রাড অ্যাডামস। তাহলে আমরা একটা কাজ করি। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু বিশেষজ্ঞকে আমরা মূল্য দিই, এটা দেওয়া উচিত। তাহলে ডেভিড বার্গম্যান এবং ব্রাড অ্যাডামসকে আমরা জিজ্ঞাসা করি যে পুরানো যে আইন, যে আইনের ফাঁক দিয়েই এই অন্যায় বিচারগুলো হয়েছে, ওই একই আইন ব্যবহার করে কি সঠিক বিচার করা সম্ভব কিনা। দেখুন, এটা রেখে দিলাম, আমি তো বললাম আগামী অনুষ্ঠানে। আইন এবং আইনের প্রয়োগ দুটো কিন্তু ভিন্ন জিনিস। নো, নট এট অল, নট এট অল। কেন? এটা কারণটা বলছি। আমাদের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, যে আইনের প্রয়োগ বা যে আইনের প্রণয়ন সরাসরি ভাবে আপনার মানবাধিকারকে লঙ্ঘন করে, that will stand null and void. The English is null and void. তার মানে হচ্ছে, যে আইনের অপপ্রয়োগ করা যায় সেটার সেফটি মেজার, কাউন্টার মেজার আইনে থাকতে হবে। যদি না থাকে, তাহলে সেটা নিয়ে আবার আমাদেরকে কাজ করতে হবে। এবং এভাবেই কিন্তু যুগ থেকে যুগান্তরে ত্রুটিযুক্ত আইন পরিবর্তিত হয়েছে এবং নতুন আইন প্রণীত হয়েছে। যুগে যুগে আইন পরিবর্তন হয়েছে। জি, শুধু তাই না, আল্লাহ তাআলাও যুগে যুগে দেখিয়ে দিয়েছেন সময়ের প্রয়োজনে, যেটা মুসা আলাইহিস সালাম অনুসারী ইহুদিরা বলে থাকেন 10 কমান্ডমেন্টস।
সেটার কিন্তু যুগে যুগে আল্লাহ তাআলা এক্সপ্যানশন করেছেন, যার দরুন জাবুর, তওরাত, ইনজিল, কোরআন সবই আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু উনি এক্সপ্যান্ড করে করে পাঠিয়েছেন মানব জাতির ওই সময় ওই পরিস্থিতির সাথে মিলিয়ে। আপনি যেমন ধরেন 10 কমান্ডমেন্টসে বলা আছে দাও শ্যাল নট লাই, thou shall not covet thou neighbor's property, thou shall not covet thou neighbor's wife, thou shall not murder, হ্যাঁ এভাবে বলা আছে না? তো তাইলে এই যে একজন প্রতিবেশী তার প্রতিবেশীর সম্পদ হরণ করবেন না, ওইটুকু পর্যন্ত বলা ছিল। করলে কি হবে বলা নাই, সেটা আবার কোরআনে এসে বলা হয়েছে। হ্যাঁ, একজন প্রতিবেশী তার প্রতিবেশীর স্ত্রীর দিকে চোখ দিবেন না, দিলে কি হবে সেটার বলা নাই তওরাতে, কিন্তু কোরআনে বলা আছে দিলে কি হবে। এই এই জীবনে ইহলোকে কি হবে, পরলোকে কি হবে, কারেক্ট? তার মানে কি ইটস অ্যান এক্সপেনশন। অর্থাৎ যখনই কোনো আইন অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত হবে, তখনই ওটাকে কেন্দ্র করে যুগে যুগে তা পরিবর্তিত এবং নতুন ভাবে আবির্ভূত হবে। সো অল আই এম সেইং যে আমি তাজুল সাহেবকে যদি আইনের মানদণ্ড ধরি, তাহলে আগের ওনার যে স্টেটমেন্ট যে আগের বিচারিক প্রক্রিয়া সঠিক ছিল না, কারণ বিচারিক প্রক্রিয়া আইনের একটা অংশ, এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ, আপনি আলাদা করে দেখতে চান কিন্তু আইনি যে কোনো বিশেষজ্ঞের সাথে কথা বলে এটা আইন আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। এমনকি কোনো হত্যাকারী একটা ছুরি দিয়ে যদি কাউকে হত্যা করে, সেই ছুরিটা কিভাবে সংগ্রহ করতে হবে, কিভাবে সংরক্ষণ করতে হবে এবং কিভাবে আদালতের সামনে পেশ করতে হবে, সেটাও আইনি প্রক্রিয়া তথা একটি বৃহৎ আইনের অংশ। তাজুল সাহেব যেহেতু বলছেন আগগুলো ঠিক নেই, তাহলে এটাও তাহলে ঠিক নেই। এখানে আপনার কথা 50% আমি সঠিক ধরে নিলাম, কারণ আপনি যেহেতু জিজ্ঞেস করলেন, ওনার উচিত ছিল আগের আইনি প্রক্রিয়ায় যে ভুল ত্রুটিগুলো ছিল ওগুলো যাতে আর না করা যায়, সেগুলো ঠিক করে নিয়ে এসে তারপরে বিচার কাজ করা। এখন সেগুলো যে তারা ঠিক করে না, এটা আপনি বুঝলেন কিভাবে? হয়তো বা তারা অ্যামেন্ডমেন্ট কিছু করেছে, আমি তো পড়েছি, এই জন্য তো বলছি ঠিক করে নাই। আমি তো পড়েছি বলেই বলছি আসলে কিন্তু আপনি সঠিক, কিছু কিছু নিয়ম খুবই ত্রুটিপূর্ণ ছিল, যেমন আমি আপনার এখানে আসছি দায়িত্ব নিয়ে কথা বলতে, যদি আমি বলতে না পারতাম আমি বলতাম যে আমার যেমন কথা বলবো না। যেমন একজন বলেছে যে তাকে আরেকজন বলেছে যে সালাউদ্দিন কাদের চৌধুরী আরেকজনকে হত্যা করেছে। এবার মানে I don't know about that. আমি হয়ে যাওয়া বিচারে যেতে পারি না। হ্যাঁ, আমি হয়ে যাওয়া যেতে পারি না। এবং আমি মনে করছি যে আমি যেটুকু পর্যন্ত আপনাকে বলেছি, আপনি অনুষ্ঠানটি খন্ড খন্ড করে কেটে কেটে সারা পৃথিবীতে ছড়িয়ে দিবেন, এই তো আপনার সাথে শেষ অনুষ্ঠান হবে না। নিশ্চয়ই আমার দেওয়ার যুক্তির ব্যাপারে অনেক অনেক মতামত দিবে, কিছু লোক গালিগালাজ করবে না বুঝে শুনে, আর কিছু লোক গঠনমূলক কথা বলবেন। আমরা আবার কথা বলবো, অসুবিধা কোথায়? আজকে সব শেষ করতে হবে এমন তো কোনো কথা নেই। না না না, তা তো বটেই। তবে একটা ব্যাপারে আমি আপনার সঙ্গে একমত যে সরকার পারতো যে অ্যাটলিস্ট, যেহেতু এটা খুব সেন্সিটিভ বিচার, একেবারে 100% সবকিছুর ঊর্ধ্বে রেখে আচ্ছা তুমি কি চাও বলো, আচ্ছা এটা ঠিক আছে, না তুমি কি চাও বলার তো দরকার নাই, বললেই তো হইতো যে আপনি পৃথিবীর যেই জায়গায় থাকেন, যে অবস্থায় থাকেন, আপনার পছন্দনীয় আইনজীবী পাঠান না, আমেরিকার থেকে পাঠান, যুক্তরাজ্য থেকে পাঠান, ওয়ার্ল্ডের বেস্ট, অসুবিধা কোথায়? এবং সর্বশেষ আপনার বিচার যদি সত্যের উপর নির্ভরশীল হয়, আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ আছে ভাই? না, কোনো কারণ নেই। ওই যে আপনি একটু আগে বললেন যে 5ই আগস্টে তো গুলি হয়েছে, ওরা মারা গেছে, এটা তো সত্য, এটা কে পরিবর্তন করবে? এটা তো ওজে সিমসনের যে আইনজীবী, ওরে আনলেও তো এটা চেঞ্জ করতে পারবে না, পারবে? তো তাইলে অসুবিধা কোথায়? শুধু কি তাই, জেডাই খান পান্না সাহেব তো অ্যাপ্লাই করেছিল আইনজীবী হওয়ার জন্য, ওনাকেও তো অ্যাপ্লাই করে নাই। না জেডাই খান পান্না সাহেব অ্যাপ্লাই করছেন, আমি তো অবশ্যই, উনি বীর মুক্তিযোদ্ধা, আমি ওনাকে সম্মান করি, আমি একটু বাংলাদেশের বাইরে চলে গেলাম, দেন না, আপনি দিলে কি অসুবিধা? আপনি দিচ্ছেন না তো, তার মানে আপনি জানেন যে আপনার দুর্বলতা আছে। আমার তো ওইটাই পয়েন্ট। আমি কিন্তু আপনাকে একবারও বলতেছি না যে ওই বাচ্চাটা যে মারা গেছে তার মারা যাওয়াটা অকারণে। আমি মনে করি তার রক্তের সাথে আমরা প্রতারণা করছি, সবাই করছি, দলমত নির্বিশেষে। যারা এখন বড় বড় কথা বলে না এই আওয়ামী লীগের বিরুদ্ধে, ওদের জিজ্ঞেস করেন না, বুকে হাত দিয়ে বলুক যে ওই বাচ্চাটা যে রক্ত দিয়েছে কতটুক তারা ওটা সফল করতে পারছে, বাচ্চাটার স্বপ্নটা বা দাবিটা 1 ছটাক পারে নাই। মানে কোন লোক বেহায়া না হইলে আমার এই কথার সাথে দ্বিমত করতে পারবে না। আপনি কি সংস্কার করতে বসছেন? আপনি বাংলাদেশ, সারা পৃথিবীতে এমপি বলতে বোঝায় আইন প্রণেতা,
আর বাংলাদেশে হইলো এমপি মানে হইলো গম চাউল ভাগ করা, স্কুলের সভাপতি নিয়োগ করা, হ্যাঁ, থানার ওসিরে নিয়ে বসায় রাখা, দাঁড়া করে রাখা। আপনি সংস্কারের শুরু করতে পারেন না, সংস্কার করতেছেন 15 মাস। আপনি জানেনই না কি সংস্কার করতে হবে। কতগুলো লোক ডিগ্রি নিয়ে এসা বৈশা নিজেদেরকে বড় বড় বোদ্ধা মনে করে। দে ডোন্ট ইভেন নো হোয়াট রিফর্ম মিনস। টোটাল প্রতারণা, এতগুলা লোক মারা যাচ্ছে। ইয়েস, 5ই আগস্টে যারা মারা গেছেন, যারা হত্যা করছেন, তাদের যেমন দায় আছে, যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল তাদেরও দায় আছে 100%। এবং তাদের হত্যাকাণ্ডের পরে, তারা মৃত্যুবরণ করার পরে, তাদের রক্তক্ষরণ হওয়ার পরে ওই রক্তের উপর দিয়ে প্রতিশ্রুতি নিয়ে যারা আসছে ভালো কিছু দেওয়ার জন্য, যারা দিতে পারতেছেন না, তাদের আরো বড় দায় আছে। জি, আপনি কি তাহলে মনে করতেছেন আমার কথায়? না না না, মনে মনে করতেছি না, আমি অন্য জিনিস ভাবতেছিলাম। ঠিক আছে, এখন তাহলে আমরা ফিরে আসি বর্তমান রাজনীতিতে। আপনি কি মনে করেন যে পশ্চিমারা আসলে একটা রিফাইন্ড আওয়ামী লীগ আনার চেষ্টা করতেছে? এই যে গতকালকেও দেখলাম কিছু কূটনীতিক বৈঠক করলো উপদেষ্টাদের সঙ্গে, আবার আরেক উপদেষ্টার সঙ্গে, মানে পশ্চিমারা আসলে কি ভাবতেছে? এখন পর্যন্ত কোনো প্ল্যান আছে আসলে কিনা যেটা রিফাইন্ড পশ্চিমেরা আওয়ামী কি লীগ? চায় এটা আপনারা আজ পর্যন্ত বুঝতেই চান নাই। পশ্চিমারা ভাই টাকা পছন্দ করে, টাকা, সম্পদ পছন্দ করে। অর্থনীতিতে একটা যুগ আছে, ওইটাকে বলা হয় মার্কেন্টাইলিস্ট এরা। এই সময় এই ক্রিস্টোফার কলম্বাস, ভাস্কো দা গামা, হ্যাঁ, ক্যাপ্টেন কুক, তারা জাহাজ টাজ নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে যেত। যাইয়া ধরেন মশলা থেকে শুরু করে, স্বর্ণ আহরণ থেকে শুরু করে বিভিন্ন সম্পদ নিয়ে আসতো তাদের দেশের জন্য, নিজেরাও ইয়ে করতো এবং অন্যদের জন্য, মানে রাষ্ট্রের জন্য, অর্থাৎ তৎকালীন যে রাজা রানী বা সম্রাট সম্রাজ্ঞী ছিলেন তাদের জন্য, তাদেরও যে এনরিচমেন্টের যে জায়গাটা, এটা এনশিওর করতেন। ঠিক আছে না? তো এখন কথা হচ্ছে যে সর্বযুগে তো আর এইভাবে জাহাজ চালায় গিয়া, দাস বানাইয়া, চাবুক মাইরা, অস্ত্র মাইরা, দুর্গ বানাইয়া তো আর সম্পদ তৈরি করা যায় না। আধুনিক যুগে মানুষ একটু বোমা না ফুটিয়ে, গুলি না মেরে, তলোয়ার যুদ্ধ না করে, চাবুক না মেরেও অর্থ সম্পদ আহরণ করতে চায় এবং সম্পদের পর্বতে আরোহণ করতে চায়। পশ্চিমারাও তাই চায়। এখন ঘটনা হচ্ছে যে এটার ভাষা এক এক সময় এক এক রকম হয়। কখনো এর ভাষা হয় আমরা গণতন্ত্র চাই, কখনো এর ভাষা হয় আমরা মানবাধিকার চাই, কখনো এর ভাষা হয় আমরা বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব শান্তি রক্ষার্থে ভারসাম্য চাই। প্রবলেমটা হচ্ছে যে আমাদের দেশের রাজনীতিবিদরা, দে ডোন্ট ইভেন নো হোয়াট দ্য ওয়েস্টার্নার্স ওয়ান্ট। এবং এটা এটা আপনি যদি আমাকে আওয়ামী লীগের কর্মী হিসাবে জিজ্ঞেস করেন, আমি এই জায়গাতে বেরিয়ে এসে কথাটা বলতে চাই ইন দ্য সেন্স এইভাবে, আপনি দেখেন Germany was battered by United States of America, by United Kingdom, and by USSR. Today's সেকেন্ড Russia, right? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। Right. Whereas Germany has prevailed as one of the largest economic powers of the world, working in hand to hand with United States of America and United Kingdom and all other countries of the world. Similarly, Japan was not only battered, it was devastated by United States of America. যেখানে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে সম্রাট হিরোহিতোকে হাঁটুর মধ্যে বসায়া দিয়া আত্মসমর্পণ করাইয়া আজকে তারা জয়ী হয়েছিল, এবং সেখান থেকে ওই জাপান তার চিরশত্রুর সাথে হাত মিলাইয়া চলে চলে আজকে পৃথিবীর অন্যতম বিশাল অর্থনৈতিক শক্তি। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, ভাই ওখানে একটু বলেন তো, আমি যে আপনাকে এতক্ষণ ধরে যা বললাম, সেখানে পশ্চিমাদের ভাষা কি জাপান বুঝতে পেরেছিল? পশ্চিমাদের ভাষা কি জার্মানি বুঝতে পেরেছিল? বা চায়না? আপনি কি জানেন যে চৈনিক রক্ত বা কোরিয়ান রক্তকে জাপানিজরা দাসের রক্ত মনে করে? অথচ আজকে এটা জানতেন না? ইউ ডোন্ট নো দিস? ওকে, তো আজকে সাউথ কোরিয়া এবং চায়না জাপানের সাথে কতটুকু ব্যবসা করে আপনি মনে করেন? বিলিয়ন বিলিয়ন ডলারের। তাইলে ওরা কি জাপানিজদের ভাষা, জাপানিজরা কি চৈনিক এবং সাউথ কোরিয়ানদের ভাষা বোঝে? আমরা কি বুঝি? না, আমরা বুঝি না। আমরা আমাদের রেতরিক নিয়ে আসি। আপনি মানে দিনের শেষে আপনার যদি ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদের সম্ভাবনা অধিকতর থাকে,
ওর দিকে তাকালে কার লোভ হয় না, কার ভালো লাগে না? তা তো বটেই। আমরা তো সেই জায়গাটায় 54 বছর ধরে যেতে পারছি না, যেতে চাচ্ছি না। আমরা বুঝেও না বুঝার ভান করি। দিস ইজ দ্য রিয়ালিটি। সো আপনি যখন পশ্চিমাদের নিয়ে কথা বলেন, আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চাই, যদি এখানে যুদ্ধ বিগ্রহ গৃহযুদ্ধ হইলে পশ্চিমারা ধর্নাঢ্য হয়, তারা ওইটাই করাবে। আর যদি এখানে শান্তি আসলে ওনারা বেশি অর্থ সম্পদের অধিকারী হতে পারেন, ওনারা ওইটাই করাবেন। না, আমি এই এখন প্রশ্ন এই কেন করলাম, এখন এখন আমাদের সিদ্ধান্ত আমরা কি করব। শেখ হাসিনা বলেছেন যে গতকালকে যে পশ্চিমার আসলে তার ক্ষমতা থেকে শরীরের সঙ্গে জড়িত না। আবার দেখলাম যে ওই নওফেল সাহেব, ব্যারিস্টার নওফেল সাহেব, তিনি রাশিয়ান এক টিভিতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, তিনি বলেছেন যে পশ্চিমারা জড়িত। আবার আসাদুজ্জামান খান কামাল বলতেছেন যে সিআইএ জড়িত এবং ওয়াকারুজ্জামান সিআইএ এর এজেন্ট। তাহলে তারা বলতেছেন এক কথা, শেখ হাসিনা বলতেছে যে না, এর সঙ্গে আমেরিকা জড়িত না। তাহলে আমরা কোনটা সঠিক মনে করব? না, আমি কারো নাম ধরে কোনো কথা বলবো না। আমি শুধু বলতে চাই, দায়িত্ব জ্ঞানহীন কথা বললে জেনজি যে প্রজন্মটা নিয়ে আমরা রাজনীতি করতে চাই, তাদের কাছে আমরা ছোট হয়ে যাব এবং আমাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনি যাদের কথা বলছেন, আমি আমি এইটা নিয়ে কোনো মতামত দিতে চাই না। আমি মনে করি ভারতের অজিত দোভাল সাহেব যে কথাটা বলছিলেন, সেখানে আমি কিছুটা সত্যতা খুঁজে পাই। যেমন আমরা, হ্যাঁ, আমরা 15 বছর ধরে ক্ষমতায় ছিলাম এবং সত্যিকার অর্থে মেধাভিত্তিক নেতৃত্ব গড়ে ওঠার জায়গাটায় আমরা মনোনিবেশ করিনি। আমরা তৈলমর্দন এবং নিজেদেরকে নিজেরা কিভাবে আক্রান্ত করতে পারবো, ক্ষমতার একটা অংশগ্রহণ করার জন্য সেই খেলায় বেশি লিপ্ত ছিলাম, যার দরুন মানুষের মাঝে ক্ষোভ, রোষ এবং হতাশা যে তৈরি হয়েছিল, এবং অনেক জায়গায় আমাদের দৃষ্টিপাত করা উচিত ছিল যেটা আমরা করতে পারিনি, সেটারই ফলাফল 5ই আগস্ট। এইসব এই মুখরোচক কথাবার্তা বলার কোনো মানে হয় না। কারণ কি, আপনি সিআইএতে যায় বাংলাদেশের ডেস্কটা দেখেন, ছোট একটা টুলের সমান ডেস্ক হবে। এগুলো তো আমাদেরকে বলে লাভ নাই, বুঝছেন না কথাটা? আপনি কয় টাকার খেলোয়াড় আপনি, আর